যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আজকে একটা বৈরা খাটাসের কথা শুনে মাথাটা ঘুরে গেল। তো তখন থেকে মনে হচ্ছে যে আমাদের এই স্বাধীনতাকে অম্লান রাখতে হইলে এই বৈরা খাটাসদেরকে অবশ্যই প্রতিহত করতে হবে। তো আসেন এই বৈরা খাটাস কী বলে আমরা একটু শুনে আসি। যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব। অ্যাটর্নি জেনারেলের যে সাবমিশন, সেটা ছিল দীর্ঘ একটা আন্দোলনের, জুলাই আগস্টের আন্দোলনের বর্ণনা। এই বর্ণনার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমার প্রশ্ন হইল যে এইখানে আবেদনকারী মেহেদী হাসান চৌধুরী কতটুকু ইনভলভ, আদৌ ইনভলভ কিনা। আমার ছিল যে এখানে সে বিন্দুমাত্র ইনভলভ না। তারা একটা সাইটেশন কোর্ট করছে যে তারা প্রেস কনফারেন্স করে বলছে যে এই গুলিগুলো পুলিশ করে না, থার্ড পার্টি করছে। বলছে হ্যাঁ, এটা ট্রু, যেখানে সবগুলি যে পুলিশ করছে তা না। একটা মামলার বিষয়ে সে কথা বলতেছে, যেখানে একটা কথা আসছে যে গুলিগুলা সবগুলা পুলিশে করে নাই, থার্ড পার্টি করছে। তো এটা নিয়ে হচ্ছে এর একটা প্রথম কথা। তো এখন প্রথম কথা হচ্ছে, আরে খাটাসের বাচ্চা, এটা তো মনে হয় একটা বড় খাটাস, উন্নত মানের খাটাস। তো গুলিগুলা থার্ড পার্টি করলো, পুলিশে করে নাই। থার্ড পার্টিগুলা কে ছিল? থার্ড পার্টিগুলা তো ছিল তোর ওই অবৈধ মা হাসিনার 5 গোলাম। ওরাও তো ওই কুত্তা লিগই ছিল। গুলি তো করেছে পুলিশ লীগ আর কুত্তা লীগ, তো ওরাই তো করেছে। এই সমস্ত বিষয় নিয়ে তারা, এবং সে ধরা পড়ছে কোথায়, সরকারের অ্যাটর্নি জেনারেল একটা সাবমিশন ছিল যে ঝিনাইদহ থেকে ভারতে দেশত্যাগের উদ্দেশ্যে ঝিনাইদহ গেছে। তো বললাম আমি তো গেছি অন্তত বহুবার, এদের চেয়েও বেশি আমি গেছি, রাত 2টার সময় গেছি। তো এই ঝিনাইদহ যাওয়ার অর্থই না যে এটা ভালো। আরেকটা বিষয় হচ্ছে, আসামি ঝিনাইদহ গেছে ভারতে পালানোর জন্য, এই কথা বলা হয়েছে। আর এই খাটাসে বলতেছে ঝিনাইদহ তো আমি অনেক গেছি, রাত্রে 2টার সময় গেছি। কিন্তু এই খাটাসের বাচ্চা কি এইটুকু বুঝতেছে না যে এখন যে এই কুত্তা লীগের যারা পালাইতেছে, এরা যে ঝিনাইদহ দিয়ে বিভিন্ন জায়গায় দিয়ে পালাইতেছে, এমনিতেই ঝিনাইদহ যাওয়া আর কোনো আসামি বা কোনো দাগী ব্যক্তির ঝিনাইদহ যাওয়া, এই দুইটা কি এক বিষয়? এই সমস্ত কিছুর পরে কোর্ট বলল, কোর্ট যে আদেশটা দিচ্ছে সেই আদেশটা হলো যে তারা ফাইল করবে উইদিন স্টিপুলেটেড টাইম। এখানে একটা বিষয় আপনারা খেয়াল করতেছেন, সময় টিভি কিন্তু তাদের মাইক্রোফোনটা ওখান থেকে সরিয়ে নিয়েছে। এটা যদি সময় টিভি এই বুইরা খাটাসের প্রতিবাদ হিসেবে করে থাকেন, তাহলে সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। এবং সময় টিভিকে আসলে আমরা ধন্যবাদ দিব, কারণ সে আমাদের এই স্বাধীনতার যুদ্ধে সময় টিভি অনেক ভূমিকা পালন করেছে। এই ধরনের বুইরা খাটাসদেরকে প্রতিহত করতে সময় টিভিকে অসংখ্য ধন্যবাদ। যদি তারা আসলেই একে মানে বয়কটের জন্য বা প্রতিবাদ স্বরূপ যদি তাদের মাইক্রোফোনটা সরিয়ে থাকে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আগে ছিল গণগ্রেপ্তার, এখন হলো গণমামলা। গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম। আরেকটা পয়েন্ট, আগে ছিল গণগ্রেফতার, এখন হচ্ছে গণমামলা। আচ্ছা, এই সমস্ত খাটাসদেরকে কে আইনের এই সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসার জন্য, হাঁটার জন্য এদেরকে কে ওখানে নিয়ে গেল? এই খাটাসের বাচ্চাদের কি যোগ্যতা আছে? এটা এইটুকু সাধারণ বিষয় বুঝে না। আগে ছিল গণগ্রেফতার, এখন হচ্ছে গণমামলা। আরে গাধার বাচ্চা, যদি কেউ গণহারে, যদি কোনো দল বা গোষ্ঠী গণহারে অপরাধ করে, তাদের বিরুদ্ধে গণমামলা হবে, এটাই তো স্বাভাবিক। মনে কর তোর মাকে গণধর্ষণ করা হয়েছে, তো এখন তুই মামলা একজনের নামে দিবি, বাকি যারা করছে ধর্ষণ, বাকি যারা করছে ওরা কি ফেরেস্তা? ওদের নামে মামলা হবে না? তুই কি শুধুমাত্র একজনের নামে মামলা দিবি যে ধর্ষণ হয়েছে, মামলা কি একজনের নামে হবে? হাসিনার 5 গোলাম যেগুলা, এরা সবাই মিলেই তো অপরাধ করেছে, এরা সবাই মিলেই লুণ্ঠন করেছে, এরা সবাই মিলেই মামলা দিয়েছে, এরা সবাই মিলেই হামলা করেছে, এরা সবাই মিলে গুম করেছে, এরা সবাই অপরাধী। তো সবার নামেই তো মামলা হবে, সবাইকে তো অপরাধী করা হবে। এই খাটাসের বাচ্চা বলে কি? এ তো আইনের ন্যূনতম বিষয়গুলো বুঝে না। তো গণগ্রেপ্তার মামলা হলে পর তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে, এবং এর ভিকটিম আমিও ছিলাম।
এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেইল পেয়েছি, এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস, পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভুইয়া, তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নেই, অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই, আমি বেইল পেতে পারি। তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম, এ আছে 84-এ, 156 অ্যাকিউজডের ভেতর, আমি ছিলাম 180-র ভেতরে 94-এ। এই হলো পার্থক্য। তো এখনও যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না, মামলা চলছে গণহারে, এবং একই স্ক্রিপ্ট, চক্ষু নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, অথবা মারা গেছে একজন, গুলি লাগছে একটা, কিন্তু এর পেছনে শতাধিক 200, 300, 500 লোক ইনভলভ। এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো। আমি যেটা বুঝি, দেখেন খাটাসের বাচ্চার কথা শুনেন, মামলা গুলি করছে একটা, মরছে একজন, এর পিছনে আসামি হচ্ছে 200, 300, 500। এর খাটাসের বাচ্চারে কি কয়? এই খাটাসের বাচ্চা বলে কি? এই খাটাসের বাচ্চা যারা গুলিটা করছে ওরা কি একজন? পুলিশ সবাই মিলে ছিল না? এবং যারা গুলি করেছে যে কুত্তা লীগের যারা ছিল এরা সবাই মিলে ছিল না? ওখানে শুধু একজন ছিল। এই খাটাসের বাচ্চা 500 মানুষ বা 1000 মানুষের মধ্যে একজনের কাছে ছিল অস্ত্র বা 2 জনের কাছে ছিল অস্ত্র, ওরা গুলি করেছে, বাকিরা ছিল তার সহযোগী। তো তাদের নামে মামলা হবে না? এদেরকে মামলার আওতায় আনতে হবে না? কি মুশকিল কারবার! এই সমস্ত নাচিস, নালায়েক, নষ্ট, ভ্রষ্ট, এ ধরনের পাগল ছাগল, এদেরকে কে এই সমস্ত এই আইনের পবিত্র জায়গাগুলোতে এদেরকে কে এনে বসাইছে? কি অবস্থা, কি বলে কি না বলে? ডক্টর ইউনূস মিনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন এগুলো করা ঠিক হবে। উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার দেখলাম, উনি বলছেন যে রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাবো। আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলছেন এটা, এবং দিস দ্য রিয়েলিটি। এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হচ্ছে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। নাথিং এলস। এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে রেসপন্সিবিলিটি নাই। এই গাধার বাচ্চার কথা শুনে মনে হচ্ছে সে আমাদের স্বাধীনতাকে ঘৃণা করে। এই স্বাধীনতা এরে খুশি করতে পারে নাই। এই সরকারের নাকি কোনো রেসপন্সিবিলিটি নাই। ছাগলের বাচ্চা বলে কি? এর বিরুদ্ধে তো রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া দরকার। ওখানে এতগুলো মানুষ কিভাবে আছে? এর লাথি কেন দিল না কেউ? কান সই করে 2-4টা থাপ্পড় কেন একে দেওয়া হইল না? ঠিক কলিজা বরাবর 2টা লাথি কেন এই ছাগলের বাচ্চাকে দেওয়া হইল না? সে আমাদের এই রক্তে কেনা স্বাধীনতাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছে। এই সরকারের নাকি কোনো এই রেসপন্সিবিলিটি নাই, এটা কোনো কথা হইল? এই সরকারের কোনো রেসপন্সিবিলিটি নাই? তোর মতো নাফরমানের বাচ্চা, তোর মতো এই গাধার বাচ্চাদের রেসপন্সিবিলিটি আছে? লায়াবিলিটিস আছে কোথাও হচ্ছে বোধ, এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের হিসেবে আমরা হচ্ছে, কারণ এত গণহারে হচ্ছে যেটা অকল্পনীয়। এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে। স্বাধীনতার পরে নাকি আবারই প্রথম গণহারে মামলা হচ্ছে। আহা, এই ছাগলের বাচ্চাকে কি বলবো, আমি তো ভাষা খুঁজে পাইতেছি না। এই ছাগলের বাচ্চা কি দেখে নাই দীর্ঘ 15টা বছর 16টা বছর কি অবস্থা গেছে? তারা কি পরিমাণ গণহারে মামলা করেছে, গণহারে গ্রেফতার করেছে। বিরোধী দলের লোকেরা কিভাবে ফসলের ক্ষেতের জমিতে, ক্ষেতের আইলে শুয়ে শুয়ে তারা কিভাবে রাত কাটিয়েছে। আমি নিজেও যার ভুক্তভোগী, আমি নিজের ঘরে থাকতে পারতাম না, বিভিন্ন মর্ডারের ঘরে, বিভিন্ন মেশিনের ঘরে, অন্যদের বাড়িতে গিয়ে আমি নিজেও থাকতাম। প্রত্যেকটা সন্ধ্যা নেমে আসতো তো ভয় বেড়ে যাইতো, আজকে কি হয়, গ্রেফতার হই না হই। আমার নামে এখনও 2টা মামলা চলমান। আর এই ছাগলের বাচ্চাকে আপনারা একটু কেউ বলে দেন, এই ছাগলের বাচ্চা যদি এই স্বাধীনতাটা না হইতো, আমরা যদি 5 আগস্ট বিফল হতাম, স্বাধীন না হইতাম, হাসিনা যদি থাকতো, তাহলে কি পরিস্থিতিটা হতো? গণমামলা বা গণহারে মামলা বা গণহারে গ্রেফতার, এর চাইতে বেশি কিছু থাকলে সেটা হইতো। কি অস্তিত্ব হইতো বাংলাদেশের? যারা স্বাধীনতার পক্ষে ছিল, একটা মানুষ কি থাকতে পারতো? প্রত্যেকটা মানুষকে হয়তো ক্রসফায়ার দেওয়া হইতো, নয়তো গুম করা হইতো, নয়তো খুন করা হইতো, নয়তো থানায় নিয়ে ধরে রাখা হইতো। একটা মানুষ বাইরে থাকতে পারতো না। আমরা কি বাইরে থাকতে পারতাম? এই কুকুরের বাচ্চা বলে কি? এই নষ্টের বাচ্চা বলে কি? এই ভ্রষ্টের বাচ্চা বলে কি?
স্বাধীনতার পরে নাকি এখনই শুধুমাত্র গণহারে মামলা হচ্ছে। এই নষ্টের বাচ্চা কিভাবে ওখানে দাঁড়িয়ে আছে? বাংলাদেশে কি এখন এরকম বীর পুরুষ নাই এই নষ্টের বাচ্চাদেরকে টুটির মধ্যে পাড়া দিয়ে ধরতে পারে? এই নষ্টের বাচ্চারা, এই খাড়াসের বাচ্চারা, এদের বয়স হয়ে গেছে, চুলগুলা পেকে গেছে, এই ইবলিশের বাচ্চাদের কথা আমাদের দেশের একদল মানুষ শুনে? বিশেষ করে এই কুত্তা লীগের যারা আছে ওরা তো এই কথাগুলোকে পুঁজি করবে। আমি তো দেখলাম এই ভিডিওটা আমি যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশের বাইরে থাকে এখন এক এই ছাত্রলীগের মানে ইয়াদের খাট কাঁপানো এক কর্মী। আবার দেখলাম ওর আইডিতে যে ভিডিও ছাড়ছে ওখানে কমেন্ট বক্স বন্ধ করে রাখছে, একটা ভিডিওতেও কমেন্ট বক্স খোলা নেই। এই নেতাদের খাট কাঁপানো একদল কুত্তি, এই কুত্তিরা এখন বাংলাদেশের বাইরে থেকে ভিডিও ছাড়ে। আমি ভিডিওটা ওখান থেকে নিয়েছি। এই কুত্তারা ভিডিও ছাড়তেছে, এই কুত্তার ভিডিও ওই কুত্তিরা ছাড়তেছে। কেন বাংলাদেশে কি এরকম কোনো লোক নাই এই ছাগলের বাচ্চাদেরকে লাথি দিয়ে সরাই দিতে পারে? কি বলে কি না বলে? আজকে যদি স্বাধীন আমরা না হইতাম, এই স্বাধীনতা না আসতো, কি হইতো আজকে বাংলাদেশের, কি হইতো আজকে আমাদের অবস্থা? এটা আমি বলি, দেখেন ওর ভাষার এক্সপ্রেশনটা, দেখেন ওর চেহারার এক্সপ্রেশনটা, ইঁদুরের মতো দেখা যায়, হনুমানের বাচ্চার মতো দেখা যায়। আমি বলি না, তাই নাকি? আমার জানা ছিল না। পরিসংখ্যান যদি তাই বলে 16 বছরে যদি হয় আর এইখানে 3 মাসের সেইটা কি সেম? ওই পরিসংখ্যানে আনেন। রিজন আছে কি নাই এটা তো আমি বলি না। আমি বলছি যে সংখ্যাটা 16 বছরে যা হয়েছে 3 মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে। ইয়েস, যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব। একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব ট্রাইব্যুনাল কেন? সব মামলাতেই ব্যর্থ কি এখন হয়ে যায় না? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে? এই কুত্তার বাচ্চা লড়াই নামক পবিত্র শব্দটাকে কোথায় ব্যবহার করতেছে? যদি সুযোগ হয় সে নাকি শেখ হাসিনার পক্ষে লড়াই করবে। এই কুত্তার বাচ্চার কি কোনো মতে মনুষ্যত্ব আছে? এর কি যদি শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধী হয় এবং এটা প্রমাণিত, তাহলে মানবতা বিরোধী অপরাধীর পক্ষে লড়াই করতে চাওয়ার যেই ব্যক্তি চায় সেই ব্যক্তি অবশ্যই সেই পাপী হবে, সেই মানবতা বিরোধী অপরাধে সেও অপরাধী হবে। আমি অচিরেই দাবি জানাবো, বাংলাদেশের যারা স্বাধীনতা যোদ্ধা আছেন, এই খাড়াসের বাচ্চাকে আপনারা ধরেন, একে আইনের আওতায় আনেন, নয়তো একে যে কোনোভাবে হোক একে উচিত শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেন, নয়তো এই খাড়াসের বাচ্চারা আমাদের এই স্বাধীনতার স্বাদকে নস্বাত করে ফেলবে। তারা যে কোনো চক্রান্ত করে আমাদেরকে আবার সেই অন্ধকারের দিকে ঠেলে দিবে। কুত্তার বাচ্চা কিভাবে এই লড়াই নামক পবিত্র শব্দটাকে হাসিনার পক্ষে করতেছে, সেটা শুধুমাত্র ট্রাইব্যুনালে না, যে কোনো মামলায় নাকি সে লড়াই করবে। অথচ শেখ হাসিনা একটা মানবতা বিরোধী অপরাধকারী। যেখানে আবু সাইদকে হত্যা করা হয়েছে, যেখানে পানি বলা সেই ভাইকে হত্যা করা হয়েছে, যেখানে এখনও কয়েকদিন আগে একজন শহীদ হয়ে গেল, এখনও অসংখ্য মানুষ হাসপাতালে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, এখন পর্যন্ত মানুষের কান্নার চোখের পানি ফুরায় নাই, এখনও সন্তান হারা মায়ের আহাজারি বন্ধ হয় নাই, এখনও স্বামী হারা বোনের মাথার চিন্তার ভাঁজ এখনও ভালো হয়ে যায়নি, এখনও পিতা হারা সন্তানের চোখের পানি মুছে যায়নি। আর এই কুত্তার বাচ্চা নাকি লড়াই করবে হাসিনার পক্ষে, বলেটা কি? আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায়? গণমাধ্যমের নাকি স্বাধীনতা নাই? দেখেন ওর চেহারার এক্সপ্রেশনটা দেখেন, বডি ল্যাঙ্গুয়েজটা দেখেন। লাথি কেন দেওয়া হইল না? কি অবস্থা বুঝলাম না। ওখানে এতগুলা মানুষ, কেন ওর মুখের মধ্যে একটা লাথি দেওয়া হলো না? আমি আবারও বলি, আবার আঙ্গুল তুলে কথা বলে, আমি আছি নিপীড়িতর পক্ষে। আবার আঙ্গুল তুলে কিভাবে কথা বলে জানি না। আমাদের এই রক্তে কিনা স্বাধীনতা আমরা রক্ষা করতে পারবো কিনা। আর আমরা যদি এইরকমই সবাই নেতিয়ে পড়ি, সবাই কাপুরুষ হয়ে যাই, আমরা এই স্বাধীনতাকে রক্ষা করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।